আসসালামু আলাইকুম। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে আপনারা যারা ভাইবা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য ধারাবাহিক আয়োজন এনটিআরসি এর প্রতিষ্ঠান পদে ভাইবার প্রস্তুতি। এবং আমরা আমাদের এই ক্লাসগুলোতে সবসময় এমন কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করি যেগুলো বাস্তবিক অর্থে বা বিভিন্ন সময় প্র্যাকটিক্যালি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে কিছু বলুন। কারণ যে কোনো ভাইবা পরীক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাদের ভাইবা নিয়ে এর আগে আমি ধারাবাহিক কিছু ক্লাস দিয়েছি এবং আমরা সেই ক্লাসগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। তো আজকের এই বিষয়টি খুব 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 গুরুত্বপূর্ণ যে আসলে ভাইবা অ্যাটমসফিয়ারটা কীরকমভাবে হবে এবং ভাইবাতে আপনারা কীভাবে প্রশ্নের উত্তর দেবেন। আমি কতগুলো বিষয় আপনাদেরকে বলেছি, সেই বিষয়গুলো আবার একটু আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে এই ভাইবাটা নিয়ে আপনারা একটু উদ্বিগ্ন হবেন না। এর কারণটা হচ্ছে যে আপনাদের 12,000 পদের বিপরীতে আপনারা উত্তীর্ণ হয়েছেন 15,000 সামথিং, এবং হ্যাঁ, একই ব্যক্তি একাধিক পদে আপনারা উত্তীর্ণ হয়েছেন। সেই হিসেবে একক ব্যক্তি বা ইউনিক ব্যক্তি হিসেবে আমার যতটুকু ধারণা বা যতটুকু স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, মনে হয় না যে 7-8 হাজারের বেশি হবে, বরঞ্চ এর কম হবে। তো সুতরাং ভাইবা ফেলের জন্য যদি আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, তাহলে সেটা আপনাদের ভাইবাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। মোদ্দা কথা হচ্ছে যে মানে আপনারা যতগুলো পদ ঠিক তত যেন ভাইবাতে নেই। তো এরপরেও ভাইবা ফেল মানে ফেল। তো সামগ্রিক অর্থে ভাইবাতে আপনাদের ওরকম একটি বিষয় রাখতে হবে যার ফলে আপনাদের ভাইবাতে ফেলের মতো গুরুতর বিষয় যেন না আসে। আমি যদি একদম মোটা দাগে যদি বলি বা একটা কথাই যদি বলতে চাই, সেটি হচ্ছে যে যদি গুরুতর কিছু ভাইবা বোর্ডে না ঘটে, ইনশাল্লাহ আপনি ভাইবাতে ফেল করবেন না। তো এখন ভাইবা অ্যাটমসফিয়ারটা কীরকম হবে সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আজকে একটু সংক্ষেপে বলে দিই। আপনাদের ভাইবাটা এমনভাবে হবে যে 8-10টি ভাইবার মতো নয়, এবং আপনাদের ভাইবে যারা নেবেন দেখা যাবে যে তারা হয় আপনাদের সমবয়সী হবেন বা আপনাদের জুনিয়র হতে পারেন। যেমন ধরুন বিসিএস ক্যাডার বা সরকারি কলেজের সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপক মহোদয়রা যদি আসেন, তাহলে দেখা যাবে যে তারা বয়সে আপনাদের থেকে কম হতে পারে, কারণ আপনারা অনেকেই এইখানে 30-35 বছর চাকরি করেছেন এবং হয়তো বা চাকরিতে রিটায়ার্ডে যাওয়ার আর অল্প কিছুদিন বাকি আছে। তো সুতরাং ভাইবা নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এটা আপনারা অনেকেই আমাকে ফোন করেন বা যোগাযোগ করে জানিয়েছেন যে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা মানে এই কথাগুলো শুনে ভাইবা নিয়ে একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন। সত্যি কথা বলতে কি উদ্বিগ্ন হওয়ার একদম কোনো যথার্থ কোনো কারণ আমার জানা নেই। আর আমরা আজকে যেটা বলেছিলাম ডিসক্রাইব ইউরসেলফ, এটা প্রায় ভাইবাতে জিজ্ঞেস করা হয়। মেবি আমার 2টা ভাইবাতে 36 বিসিএস এর ভাইবাতে এটা জিজ্ঞেস করেছিল, আর যতটুকু মনে পড়ে আমার অন্য কোনো ভাইবাতে এটা জিজ্ঞেস করেনি। তো আমি আমার একটা রিয়েল অভিজ্ঞতার কথা বলি। 36 ভাইবাতে যখন এই ডিসক্রাইব ইউরসেলফ, এটা খুব সম্ভবত আমার ভাইবা বোর্ডে যিনি ছিলেন অধ্যাপক আবুল কালাম স্যার হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সে। তো মানে আমি বলেছিলাম যে আমার এই ভাইবার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না, যদি এই ভাইবাটাতে আমার চাকরি হয়েছে ইনশাল্লাহ, মানে আল্লাহর রহমতে। কিন্তু মানে প্রশ্নটা আমি বুঝতে পারিনি কী প্রশ্নটা করেছেন। তো সুতরাং আপনাকে ওই প্রশ্নটাকে বুঝতে হবে, আপনাকে উত্তরটা দিতে হবে। যাই হোক, তো পরবর্তীতে স্যার ওটাকে আবার রিপিট যখন করেছেন তখন আমি বুঝতে পেরেছি এবং আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এবং আমি সেভাবে উত্তর করেছিলাম। তো ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন, এটা বাংলায়ও বলতে পারে, এটা ইংলিশেও বলতে পারে, এটা সরাসরি প্রশ্ন আকারেও হতে পারে বা কোনো কথার মধ্যেও চলে আসতে পারে। তো দেখা গেছে যে ভাইবা বোর্ডে আপনি যখন ঢুকলেন আপনাকে অন্যান্য মানে আপনাকে বলা হলো যে আপনার পরিচয় দিন, জাস্ট এটাও আপনার ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি যে ভাইবার যে আমরা যেটা দেখাচ্ছি এখন আপনাকে, এটা হচ্ছে আপনাদের ধারণা নেওয়ার জন্য। একদম এগুলোকে পুরোপুরি মুখস্থ করবেন না বা রোবটের মতো উত্তর দেবেন না। ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটি একটি প্রশাসনিক, এবং আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলছি, এটি একটি প্রশাসনিক এবং নেতৃত্বের পদ। তাই আপনার উত্তর শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং ভবিষ্যৎ রূপকল্প হিসেবে স্পষ্টভাবে ফুটে ওঠা উচিত। তাহলে আপনার কাছ থেকে যেটা তারা চাইবেন সেটা হচ্ছে যে আপনাকে আপনার নেতৃত্বের গুণাবলীর দরকার পড়বে, আপনার শিক্ষকতার অভিজ্ঞতার দরকার পড়বে, প্রশাসনিক দক্ষতা এবং ভবিষ্যৎ রূপকল্প, এই বিষয়গুলো আপনাকে ওই যে পরিচয়টা দিতে হবে সেই পরিচয়টার মধ্যে উঠে আসবে। এবং এই ফাঁকে আমরা একটু বলে রাখি সেটা হচ্ছে যে এই ডিসক্রাইব ইউরসেলফ যারা মানে চাকরিতে যোগদানের জন্য বা চাকরিতে প্রবেশের জন্য ভাইবা দেন, সেই ভাইবার ডিসক্রাইব ইউরসেলফ এবং আপনাদের ভাইবার ডিসক্রাইব ইউরসেলফ এটা একটু ভিন্ন হবে। তো আমরা পরের পেজে চলে যাই। একটি পারফেক্ট ডিসক্রাইব ইউরসেলফের 4টি ধাপ থাকবে। প্রথম ধাপটি হচ্ছে
বর্তমান অবস্থা, এটা আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। বেশি সময় নেবেন না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দিবেন। খুব স্মার্টলি নিজের নাম, বর্তমান পদ, প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ ডিগ্রির কথা বলুন। দেখুন, এই ভাইভাটিতে আপনি যে উত্তরটি দিবেন, ডিসক্রাইব ইউরসেলফের ভেরি ফার্স্ট যে লাইনটা বলবেন সেই লাইনটা হবে আপনার বর্তমান প্রতিষ্ঠান এবং আপনার পদের পরিচয়। এটাই হচ্ছে আপনার পরিচয়। এর বাইরে আপনার যে পরিচয়গুলো আছে সেই পরিচয়গুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনাকে স্টার্টিং বা শুরুটা করতে হবে আপনার বর্তমান পদ এবং আপনার প্রতিষ্ঠান নিয়ে। এই ফাঁকে আরেকটুকু ঘোষণা দিয়ে রাখি আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন। আপনাদের এটা আমি অনুরোধ মনে করি না, আমি মনে করি যে এটা আদেশ আপনাদের, যেহেতু আপনারা সম্মানিত শিক্ষাগুরু। তো আপনাদের জন্য আমরা একটি ভাইবার ক্লাসের আয়োজন করেছি। ইতিমধ্যে আপনারা বেশ অনেকেই সেখানে আগ্রহ দেখিয়েছেন, বা আমরা যেটাকে অ্যাডমিশন বলি বা যোগদান বলি সেটা যোগদান করেছেন। ইনশাল্লাহ আগামী সোমবার রাত 9টায় আপনাদের সাথে ভাইবার প্রথম ক্লাসটা আমরা করার চেষ্টা করব। আমরা খুব বেশি মানে বেসিক বিষয়গুলো তো আমরা এইখানেই বলে দিচ্ছি, এর বাইরেও আরও কিছু বিষয় থাকে। ওইখানে একটা ক্লাস হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি সময় ধরে হবে। তো সেইখানে আমরা এই বিষয়গুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একই সাথে একটি ভাইবা গাইড, যেটি আমি আগে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে, সেটির কিছুটা আপডেট আমরা করে দিয়েছি। যেহেতু আমরা সময় পেয়েছি, সেই আপডেট পিডিএফটিও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যারা আগ্রহী এরকম ভাইবার সম্পর্কে বা ভাইবার প্রস্তুতির জন্য, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এবং সেখানে প্রতিষ্ঠান প্রধান লিখে দিলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ করতে একটু সুবিধা হবে। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, কি বলবেন? আমি নাম, বর্তমান প্রতিষ্ঠানের নাম, পদবি হিসেবে কর্মরত আছি, আমি বিষয়ে স্নাতকোত্তর, এবং যদি বিএড এমএড যদি থাকে বা আদার্স যদি ডিগ্রি থাকে আপনি সেটা বলবেন। মূল অভিজ্ঞতা, আপনার শিক্ষকতা জীবনের ব্যাপ্তি কতদূর সেটা তুলে ধরবেন, অর্থাৎ আপনি কত বছর পর্যন্ত এই শিক্ষকতার চাকরিটা করছেন। এই যে আপনি আপনার অভিজ্ঞতাটা তাহলে কিভাবে তুলে ধরবেন? আপনি আপনার অভিজ্ঞতাটা তুলে ধরতে গিয়ে যত বছর আপনি শিক্ষকতা ক্যারিয়ারে আছেন সেটা আপনি বলবেন। শিক্ষার্থীদের যেমন এমনটা বলতে পারেন, আমি আমার এত বছর শিক্ষকতার ক্যারিয়ারে আমি সবসময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের গুণগত মান নিশ্চিত করতে। ধাপ 3 হচ্ছে প্রশাসনিক দক্ষতা এবং অর্জন। যেহেতু এটি একটি প্রশাসনিক ভাইভা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ সহকারী শিক্ষকের ভাইভা হলে আপনি শুধু পড়ানোর কথা বলতেন, কিন্তু যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হতে চাচ্ছেন, তাই এখানে আপনার লিডারশিপ বা প্রশাসনিক কাজের কথা হাইলাইট করতে হবে। তাহলে আপনি কি বলবেন? শ্রেণীকক্ষের বাইরেও আমি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত থেকেছি, যেমন আমি একাডেমিক কাউন্সিলের সদস্য, পরীক্ষা কমিটির আহ্বায়ক, স্কাউট লিডার হিসেবে কর্মরত বা কাজ করেছি। অর্থাৎ লিডারশিপের জায়গায় আপনি যেখানে ছিলেন সেই জায়গাগুলোর কথা আপনি বলবেন। যদি ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সেটাও আপনারা বলবেন, কারণ সেটা একটি গুড পয়েন্ট বা সেটা একটি স্ট্রং পয়েন্ট আপনাদের জন্য। এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো দায়িত্বে থাকেন সেটাও উল্লেখ করে দেবেন। তারপরে আর আমার এই দায়িত্ব পালনকালে একটি ছোট সফলতার কথা বলুন যে আপনি এই কাজটি করেছেন, বা যেমন ধরুন আপনি শৃঙ্খলা ফিরিয়েছেন বা একটু ভালো রেজাল্ট করেছেন আপনার সময়ে, সেই কথাটি উল্লেখ করুন। এটা অন্য কোনো কাজে হতে পারে যে আমি 3 মাস বা 5 মাস যখন আমি ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলাম, তখন আমি আমার একটি অফিস কক্ষ বা আমার একটি শ্রেণীকক্ষকে আমি সংস্কার করে এসেছি, বা আমি আমার ল্যাবে এই জিনিসগুলো কিনেছি, বা ওই বছর যখন পরীক্ষা হয় তখন আমি শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সবসময় আমি না বলে আমরা বলার চেষ্টা করবেন। আমি এবং আমার সম্মানিত শিক্ষকরা মিলে আমরা একটি ভালো ফলাফল করার চেষ্টা করেছি, ফলশ্রুতিতে আমাদের গত বছর রেজাল্ট এইরকম হয়। এরপর হচ্ছে, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে যাবেন, তাহলে আপনার ভিশন এবং লক্ষ্য কী? আপনার ভিশন এবং লক্ষ্য হবে একটি নির্দিষ্ট অবজেক্ট থাকতে হবে আপনার, সেটা একটি হতে পারে বা একাধিক হতে পারে। কিছু অবজেক্ট বা কিছু লক্ষ্য থাকে প্রাইমারি বা শর্ট টাইমের, কিছু লক্ষ্য হতে পারে মিডিয়াম টাইমের, আর কিছু লক্ষ্য হতে পারে লং টাইমের। এটা আপনি আপনার মতো সাজিয়ে নেবেন, কারণ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাকে শর্ট টার্ম অর্থাৎ খুব কাছাকাছি বা অল্প কিছুদিনের মধ্যে আপনাকে কিছু লক্ষ্য অর্জন করতে হবে, মাঝামাঝি সময় অর্থাৎ 2-3 বছরের কিছু লক্ষ্য অর্জন করতে হবে, আর 5 বছরে আপনাকে আরও কিছু লক্ষ্য অর্জন করতে হবে। এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তো কি বলবেন তাহলে আপনার, যে আমি এই দীর্ঘ একাডেমিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি একটা আধুনিক এবং সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যা এই প্রতিষ্ঠানের পদে আসার মূল কারণ। অর্থাৎ আপনি কেন এই প্রতিষ্ঠান প্রধান হিসেবে আসতে চান, আপনাদের একটা লক্ষ্য থাকতে হবে যে শুধু সম্মান পাবো, বেতন বাড়বে, শুধু বিষয়টা এইটা না। আলটিমেটলি এটাই কথা, কিন্তু তারপরেও
যেহেতু আমাদের একটু ভাইবা, কিছু ভালো ভালো কথা বলতেই হবে। এই প্রশ্নের উত্তরে যা বলবেন না, অর্থাৎ যে বিষয়গুলো আপনি উপরে যেগুলো বলেছিলাম সেগুলো যদি আপনি না বলতে পারেন খুব একটা বেশি প্রবলেম হবে না, কিন্তু আমরা এখন যেগুলো বলতে নিষেধ করবো সেগুলো বললে আপনার পুরো ভাইবাটা একদম, আমরা যেটাকে বলি স্পয়েলড হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে পারিবারিক ইতিহাস। যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা অংশগ্রহণ করছেন, আর আপনি যেহেতু মেবি 40, মানে আমরা 18 বছর যদি ধরি, তাহলে 30 আর 18 প্রায় 48 বছর বয়স আপনাদের থাকবে। তো সেই হিসেবে আপনার মা বাবা, বাবা মায়ের নাম, পেশা, আপনার কয় ভাই বোন, এগুলো প্রাসঙ্গিক না আপনার এই ভাইবাতে, প্রশাসনিক পদের এই ভাইবাটাতে। এসএসসি বা এইচএসসি রেজাল্ট এটারও আপনার দরকার নেই, কারণ আপনি তো পদোন্নতির জন্য পরীক্ষা দিচ্ছেন। তবে হ্যাঁ, কারো যদি গ্লোরিয়াস রেজাল্ট থাকে, যদি কোনো শিক্ষক মহোদয়ের যদি এমফিল বা পিএইচডি করা থাকে বা আদার্স বাইরের কোনো ডিগ্রি থাকে, সেটা আপনি বলতে পারেন। অথবা বিদেশ থেকে যদি আপনি বিশেষ কোনো ডিগ্রি বা বিশেষ কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন, আপনি সেটাও বলতে পারেন। অপ্রাসঙ্গিক শখ, আমি অবসরে বই পড়ি বা গান শুনি, প্রতিষ্ঠান প্রধানের ভাইবা, এই ধরনের শখ বলার দরকার নেই, যদি না সেটা আপনার প্রফেশনের সাথে সরাসরি যুক্ত থাকে। হ্যাঁ, আপনি আপনার প্রফেশনের সাথে সরাসরি যুক্ত করতে পারেন। আপনি যেহেতু প্রতিষ্ঠান প্রধান হবেন, মোটামুটি আপনার অবসর নেই বললেই চলে। তো সুতরাং সেইখানে আপনি অনেকেই আছেন, যেমন ল ডিগ্রিধারী আছেন বা আইন বিষয়ে ডিগ্রিধারী আছেন, আপনি বলতে পারেন যে এরকমটা, আমি অবসর সময়ে যেহেতু আমার ইতিমধ্যে আইন ডিগ্রি অর্জন করা আছে, আমি এই প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন আইনগুলোকে অধ্যয়ন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, মানে এটা যেন প্রাসঙ্গিক যেন হয়। এর বাইরে অবসর সময়ে আমি শিক্ষা বিষয়ক বিভিন্ন আর্টিকেল পড়ার চেষ্টা করি, বা কীভাবে শিক্ষাকে আরও যুগ উপযোগী করা যায়, বা শিক্ষার এই বিষয়টাতে আমি কিভাবে আরও ধারণ করতে পারি, বা শিক্ষার এই তথ্যগুলোকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, সে বিষয়ে আমি একটু পড়ালেখা করার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, ব্যাস এটুকুই। মুখস্থ বলার ভঙ্গি, আপনার রোবোটিক উত্তর যেন না হয়, অর্থাৎ আমি যে উত্তরগুলো বললাম সেই উত্তরগুলো যেন হুবহু একদম মুখস্থ করে রোবটের মতো আপনারা বলে ফেলেন। এটা যদি বলেন আপনারা, তাহলে আপনাদের পুরো ভাইবাটা নষ্ট হয়ে যাবে। আর ফাইনাল কথা হচ্ছে যে পুরো ভাই, এই যে আপনারা মানে যে অংশটুকু আমরা বললাম বা যে পার্টগুলো আমরা বললাম, সেটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবেন। তো এবার আমি একটু আপনাদেরকে এটা একটি রেডিমেড কীভাবে আপনারা বলবেন সেটা একটু দেখিয়ে দেবো। তো এই ফাঁকে আবার একটু বলি, ইনশাল্লাহ আমাদের আগামী সোমবার, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ভাইবার ক্লাসগুলো শুরু হবে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা আমরা অনলাইনে করাবো, কোনো সমস্যা নেই। আর আমরা রাত 9টা থেকে যেহেতু করাবো, আমি আশা করি আপনারা সবাই যোগদান করতে পারবেন। আমরা ইংলিশ ভার্সনটা, এটা আমি একটু বলে রাখি, এই যে ইংলিশ ভার্সনটা, এটা হচ্ছে যে ফর আপনাদের প্র্যাকটিসের জন্য বা কীভাবে বলবেন সেটার জন্য, হুবহু এটা মুখস্থ করবেন বিষয়টা এমনটা না। থ্যাংক ইউ অনারেবল বোর্ড মেম্বার্স ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আই এম, আপনার নাম বলবেন, ফর দ্য পাস্ট ইয়ার্স, মানে কত ইয়ার্সে আপনি আছেন। আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ এন, কারেন্ট ডেজিগনেশনটা আপনি বলবেন, সেটা স্টুডেন্ট প্রফেসর হতে পারে, সিনিয়র টিচার হতে পারে। কারেন্ট ইনস্টিটিউশন নেম, অ্যাট আপনার ইনস্টিটিউশনের নাম বলবেন। আই হোল্ড মাস্টার্স ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি অ্যালং উইথ বিএড এমএড যদি থাকে আপনাদের, বা আদার্স ডিগ্রি যদি থাকে আপনাদের। থ্রু আউট মাই প্রফেশনাল জার্নি আই হ্যাভ নট অনলি ফোকাসড অন ensuring academic excellence in the classroom, but have also actively engaged in administrative responsibilities. For instance, I have successfully, আপনি যেটা মানে যে বিষয়গুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলোতে আপনি পার্টিসিপেট করেছিলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত বিষয়গুলোতে আপনি ভূমিকা রেখেছিলেন, মেনশন অনার টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, এক্সাম্পল সার্ভড অ্যাজ এ মেম্বার অফ দ্য একাডেমিক কাউন্সিল, ম্যানেজ বোর্ড এক্সাম সেন্টার্স, এলইডি কো-কারিকুলার কমিটি। ওয়ান অফ মাই সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্টস ওয়াস, যেটা আমরা বলছিলাম যে আপনার সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, অর্থাৎ আপনি কী অর্জন করেছিলেন বা আপনার সাফল্যটা কী। মেনশন এ পজিটিভ ইম্প্যাক্ট, এক্সাম্পল ইম্প্রুভিং দ্য পাসিং রেট অফ স্টুডেন্টস ইন বোর্ড এক্সামস, এফেক্টিভলি ম্যানেজিং দ্য ইনস্টিটিউশন ডিউরিং আ ক্রাইসিস। এটা বলতে পারেন অনেক শিক্ষকরা করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেছেন, আপনারা সেটাও বলতে পারেন যে ওই সময়টাতে আমরা এই ভূমিকাটা নিয়েছিলাম। এবার আপনি যে এই ধাপে এসে আপনি আপনার টার্গেট বা গোলের কথা বলবেন, এবং সেই টার্গেট বা গোল আপনি অর্জন করার জন্য আপনি যথেষ্ট কিনা। যেমন গতকালকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি এই পদের জন্য যোগ্য কি না, অনেকটা সেই জায়গা থেকে। আই বিলিভ দ্যাট এ সাকসেসফুল educational institutions stands on two pillars, quality education and strict administrative discipline. I am presenting myself for the head of institution position because I want to leverage
my long-standing academic background and leadership skills to build a dynamic, student-centric and well-governed institute. My ultimate vision is to align with the national educational goals and lead an institution that produce not just successful students but responsible and skilled citizens. এই যে কথাগুলো আমি বললাম, যখন দেখেন আমি যখন বলতেছি এই কথাগুলো অনেকটা রোবটের মতো শোনাচ্ছে, আর এইখানে যে কথাগুলো বলা আছে এই কথাগুলো একদম ফুললি প্রফেশনাল কথা। তো এতটা প্রফেশনাল বলার দরকার নেই, বা আমি যেভাবে বলছি রোবটের মতো বলারও দরকার নেই। জাস্ট আপনারা এটা তো দেওয়া আছে, আর যারা আমাদের সাথে ক্লাস করবেন তাদেরকে তো আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত বুঝিয়ে দেবো। জাস্ট সিম্পল এটা ধারণা নেওয়ার জন্য আপনি সিম্পলি আপনার মতো বলুন আই এম ফ্রম স্কুল অ্যান্ড মাই ডেজিগনেশন ইজ ইত্যাদি 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 এগুলো বলবেন, মানে জাস্ট একদম সিম্পলি বলবেন। তবে আবার এতটা সিম্পল না যেটা মানে একটু দৃষ্টিগত শোনায়। আর যদি বাংলায় বলে আপনাকে, তাহলে বাংলা ভাষায় কী বলবেন? সম্মানিত বোর্ড সদস্য, ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে বলার দেওয়ার জন্য। আমি আপনার নাম বলবেন। বিগত এত বছর ধরে আমি এই প্রতিষ্ঠানে এই হিসেবে কর্মরত আছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ স্নাতকোত্তর সম্পন্ন করেছি এবং পাশাপাশি আমার বিএড এমএড ডিগ্রি। এটা সাধারণত যারা স্কুল বা মাদ্রাসা পর্যায়ে আছেন তাদের থাকে, উল্লেখ করবেন। আমি দীর্ঘ কর্মজীবন আমি কেবল শ্রেণীকক্ষ মানসম্মত পাঠদানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখিনি, বরং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকেছি। উদাহরণস্বরূপ আপনি যেটা ছিলেন একাডেমিক কাউন্সিলের দায়িত্ব পালন করেছি, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেছি। দায়িত্ব পালনকালে আমার একটি উল্লেখযোগ্য অর্জন হলো, অর্থাৎ আপনি যেটা অর্জন করেছেন, যেমন আপনি নকল বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বা হল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে আমি গভীরভাবে বিশ্বাস করি একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানসম্মত শিক্ষা এবং সুশৃঙ্খল প্রশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি। এনটিএসসির অধীন প্রতিষ্ঠান প্রধান পদে আসার মূল উদ্দেশ্য হলো আমার একাডেমিক আর প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি আধুনিক শিক্ষার্থী বান্ধব এবং সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমার লক্ষ্য এমন একটি প্রতিষ্ঠান পরিচালনা করা যায় সরকারের রূপকল্প অনুযায়ী শুধু ভালো শিক্ষার্থী নয়, বরং আগামী দিনের সুনাগরিক তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। এখানে দেখুন একটু ওয়ার্ড নিয়ে আপনাদের একটু দ্বিমত থাকতে পারে, শিক্ষাবিদ। আমি এই ওয়ার্ডটি সচেতন হিসেবে ব্যবহার করেছি। আমি সবসময় শিক্ষা বিষয়ক আলোচনায় আমি বলি যে ইউনিভার্সিটি বা অন্য কোনো প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা কয়েক বছর চাকরি করলো, উইথ রেসপেক্ট, আমি ওনাদেরকে ছোট করছি না বা আমার সে ধরনের কোনো ইন্টেনশন বা আমার সে ধরনের কোনো ইচ্ছা নেই, তারা শিক্ষাবিদ হয়ে যান। কিন্তু আমার শিক্ষাগুরু যারা একটি প্রাইমারি স্কুলে বা একটি মাধ্যমিক বিদ্যালয়ে 40 বছর চাকরি করেছেন, তারা কোনোদিন শিক্ষাবিদ হতে পারে না। শিক্ষাবিদ হওয়ার ক্রাইটেরিয়া কী সেটাও আমি জানি না। আর বাংলাদেশে তো মানে কী বলবো, আর আমি এই সমালোচনাটা করতে পারি না, আমার কিছু সীমাবদ্ধতা আছে। যে তারপর আমি একটু বলি, আপনারা যারা শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা যারা পড়াচ্ছেন, বিশেষ করে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে, এসএসসি লেভেলে আপনারা দেখবেন যে কোনো একটি বই 5-7 জন ডক্টরেট স্যার লিখেছেন। তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন তোলার মতো কোনো যোগ্যতা আমার নেই। কিন্তু আমার বিষয়টা হলো যে সেই সম্মানিত শিক্ষকরা কি কখনো মাধ্যমিকে পড়িয়েছেন কিনা, বা মাধ্যমিকের তাদের বিষয়গুলো তাদের কীরকম বাস্তবতা সম্পর্কে তাদের কি একদমই বাস্তব ধারণা আছে কিনা। তো ওই আফসোসটার জায়গা থেকে আমি মানে আপনাদেরকে আমি শিক্ষাবিদ হিসেবে দাবি করেছি। আপনারা চাইলে এটা বলবেন, না চাইলে বলবেন না, তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে না বলাটাই বেটার। তো যাই হোক, তো আমরা আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে আপনি কীভাবে বলবেন, অর্থাৎ আপনি আপনাকে কীভাবে বর্ণনা করবেন। তো আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আর আমাদের ক্লাস যেহেতু আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হবে, আমি শুধু একটা বেশি করাবো, যেহেতু আমারও সময় খুব একটা বেশি নেই, আর আপনাদেরও ভাইভে শুরু হয়ে গেলে খুব বেশি সময় পাবেন না। তো আমি আপনাদের অনুরোধ করবো, যারা অংশগ্রহণ করতে চান বা যারা যোগদান করতে চান অবশ্যই যোগদান করে ফেলবেন। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমরা সেখানে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যেতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।